শুরু করছি বাংলা বলছে 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। এয়ার ইন্ডিয়ার বিমানটি কেন ভেঙে পড়েছিল সেই রহস্য এখনো উদ্ধার হয়নি, তবে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স। বিপর্যয়ের পেছনে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। আমরা একবার দেখে নিই যে কি সমস্যা থাকতে পারে, কিভাবেই বা সেই রহস্য কি কারণে একদম উড়ানের কয়েক মিনিটের মধ্যে এই ভয়াবহ বিপর্যয় যা কেড়ে নিয়েছে 265টা প্রাণ, তার রহস্য উদ্ধারের পথই বা কি দেখুন। উড়ানের সঙ্গে সঙ্গেই গুজরাটে ভেঙে পড়েছিল আহমেদাবাদ থেকে লন্ডনগামী যাত্রীবাহী বিমান। মারা গেছেন ক্রু সমেত 241 জন। কিন্তু এই দুর্ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। কেন ভেঙে পড়ল বিমানটি? ল্যান্ডিং গিয়ার কেন নামানো ছিল? এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান AI-171 যখন 400 ফুট উচ্চতায় উঠে গেছে তখনও ল্যান্ডিং গিয়ারটি নামানো ছিল। পাইলটদের মতে এটা খুবই অস্বাভাবিক। বিমান ওড়ার 5 সেকেন্ড পরেই ল্যান্ডিং গিয়ার তুলে নেওয়া হয়, কারণ এটি নামানো থাকলে বিমানের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়, ফলে গতি কমে যায়। ওপরে ওঠাও কঠিন হয়ে পড়ে, ফলে বিমান চালুর পরেই এটিকে গুটিয়ে নেন পাইলটরা। দুটি ইঞ্জিনই কি বিকল ছিল? প্রশ্ন হচ্ছে, দুটি ইঞ্জিনই কি কাজ করেনি বিমানের? বিমান উঠতে শুরু করার পর ইঞ্জিন কাজ করছে না দেখেই কি পাইলট বিভ্রান্ত হয়ে পড়েছিলেন? তার জন্যই কি পাইলটদের মনোযোগ অন্যদিকে সরে গিয়েছিল? ল্যান্ডিং গিয়ার তুলতে ভুল হয়ে গিয়েছিল কি সেই কারণেই? ভিডিও ফুটেজে দেখা গেছে রানওয়ের শেষে বিমানের নিচে ধুলোর কুণ্ডলী তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিমানের পাওয়ার সাপ্লাই কমে গেলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে ইঞ্জিনের ত্রুটি একটা অন্যতম কারণ হতে পারে। এই আশঙ্কায় শেয়ার বাজারেও পতন দেখা যায়। পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল বিমানের ডানার? পাখির সঙ্গে বিমানের ডানার ধাক্কা লাগলেও এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবার পাখির সঙ্গে ধাক্কা ও ইঞ্জিনের ত্রুটি দুয়ের কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। বিমানের ইঞ্জিন ঠিক আছে কিনা দেখার জন্য অনেক সময় বিদেশে মরা পাখি বিমানের ডানায় ছুঁড়ে দেখা হয় বিমানের ইঞ্জিন কিভাবে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে বিমানটি যেভাবে গোদ খেয়ে পড়েছে তাতে মনে হচ্ছে গতি হারানোর ফলেই এটি এভাবে মুখ থুবড়ে পড়েছে। দুর্ঘটনার কারণ কিভাবে জানা যাবে? দুর্ঘটনার যাবতীয় রহস্য লুকিয়ে থাকে ব্ল্যাক বক্সে। তাই বিমান দুর্ঘটনার পর তদন্তকারীদের প্রথম কাজ হয় ব্ল্যাক বক্সের সন্ধান করা। এটি উজ্জ্বল কমলা রঙের হয়, তাই খুঁজে পাওয়া যায় সহজেই। খতিয়ে দেখা হয় ফ্লাইট ডেটা রেকর্ডার। বিমানের গতি, উচ্চতা, অবস্থান সহ ইঞ্জিন কেমন ছিল সব তথ্যই রক্ষিত থাকে সেখানে। ককপিট ভয়েস রেকর্ডার থেকে উদ্ধার করা যাবে পাইলট ও কো পাইলটের মধ্যে কি কথা হয়েছে, কোন শব্দ হয়েছে, তার সব কিছু। আসলে ব্ল্যাক বক্স এমন উপকরণ দিয়ে তৈরি হয় যে 10,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন্টা পর্যন্ত সহ্য করতে পারে। 2 ঘন্টা পর্যন্ত সহ্য করতে পারে 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কলকাতা টিভি। সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস, বিজেপির পক্ষ থেকে স্নেহায়ন সরকার, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দেবেন অ্যাভিয়েশন এক্সপার্ট ক্যাপ্টেন নন্দিতা হালদার। আমি প্রথমে স্নেহায়নের কাছেই আসি। স্নেহায়ন, একটা মর্মান্তিক দুর্ঘটনা যেভাবে আহমেদাবাদের বুকে আমরা দেখেছি যে ফ্লাইটটা জাস্ট লন্ডনগামী এই ফ্লাইট সেটা জাস্ট টেক অফ করার কয়েক মিনিটের মধ্যে আছড়ে পড়ল এবং জনপদে আমরা যদি দেখি যে 2000 সালে পাটনায় যে এয়ার ক্র্যাশ হয়েছিল যেটা জনপদের মধ্যে হয়েছিল, তারপর জনপদের মধ্যে এরকম এয়ার ক্র্যাশ এবং শুধুমাত্র যাত্রী না, 242 জন যারা সবারই ছিলেন ক্রু নিয়ে, তাদের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে এবং আরও 24 জন অন্তত তাদের মৃত্যু হয়েছে যারা ওই সিভিল হসপিটালের ক্যান্টিনে সেই সময় ছিলেন বা আশপাশে ছিলেন। এই দায়টা কার? দেখুন, দায়টা কার সেটা তো এখন তদন্ত সাপেক্ষ এবং তদন্ত হবে, তদন্ত করতেই হবে, কারণ এই ঘটনা সবাইকে আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। এতগুলো আমাদের সহনাগরিকের জীবন চলে গেছে এবং ঘটনাটা কিসের জন্য হয়েছে সেটা এখনও অবধি দেখুন বিশেষ তাবৎ যারা এভিয়েশন এক্সপার্ট আছে তারাও ক্লিয়ারলি বুঝতে পারছে না যে কিসের জন্য হয়েছে। ডাবল ইঞ্জিন ফেলিয়ার যেটা বলা হচ্ছে যে 1 in a billion টাইমস হয়, বা যদি এই যে ফ্ল্যাপ মালফাংশন সেটার জন্য হয়েছে, বা আপনারা যেটা বলছেন যে কোনো পাখি কি সাথে ধাক্কা লেগেছে যেটা হোটসনে 2009 সালে হয়েছিল। এখন পুরোটাই তদন্ত সবে, আজকে তো সবে ব্ল্যাক বক্সটা পাওয়া গেছে, সেটাকে এখন যে চিপসগুলো আছে সেগুলো বার করে এগুলোর তদন্তটা হবে। অলরেডি তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে।
আমরা চাইবো যে দ্রুত এটার জন্য মানে সঠিক তথ্যটা বেরিয়ে আসে, কিসের জন্য হয়েছে, টেকনিক্যাল ফেলিয়ার নাকি হিউম্যান এরার, যেটাই হোক আসল তথ্যটা বেরিয়ে আসুক। এতগুলো আমাদের মানুষের প্রাণ গেছে, সে কারণটা জানা যাক, এবং পরবর্তী সময় যে সেফটির জন্য যে মেজার্সগুলো নেওয়া হয়েছে আমার মনে হয় সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আগামী দিনে যেন এটা না হয় সেটাও আমাদের দেখতে হবে। চন্দনদা, মৌপিয়া, প্রথমে এখানে এই আলোচনা আমার মনে হয় যে আমরা তো সকলেই শোক সন্তপ্ত এবং পরিবারের প্রতিও মর্মাহত, আমাদের মর্মবেদনা ব্যক্ত করি। একটা ঘটনা এখানে বাস্তবিক ক্ষেত্রে আমরা যে আলোচনাটা করছি তার কিন্তু কয়েকটা মডেল আছে। মানে আমি বিশেষভাবে তোমাকে যেটা বলি সেটা হলো যে আজকে যে এয়ারক্রাফটের এত বড় একটা দুর্ঘটনা, তার পিছনে কতগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। ধরো ককপিট ভয়েস রেকর্ডার, ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য ব্ল্যাক বক্স, বা ওটা ফ্লাইট ডেটা রেকর্ডার, এটা তো সেকেন্ডারি, সেটা তো আজকে হয়েছে, এরপরে ইনভেস্টিগেশন হবে। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে এয়ারক্রাফটটা এয়ার অর্ডিন্যান্স লস করেছে কি, মানে এয়ার অর্ডিন্যান্স যদি লস করে তাহলে তার টেকনিক্যাল ফল্ট ছিল, এখানে সন্দেহ নেই। এখানে দেখা যাচ্ছে যে যেটা হুইল রুমসে এটা কিন্তু লিফট করা যায়নি, এটা হাইড্রোলিক সিস্টেমে, সেটা তোমরাই দেখালে যে হুইলটা ওপেন ছিল, তখনও লিফট করা যায়নি, 27 সেকেন্ডস ছিল। জাস্ট এটাকে বুঝতে হবে। থার্ড প্রশ্নটা হচ্ছে যে যখন এই এয়ারক্রাফটটা জেনারেলি কি হয়, ফার্স্ট গতিটা ভ্যালোসিটিটা হচ্ছে এয়ারলিফটের পরে ওয়েট, অর্থাৎ ওয়েট অ্যাডজাস্ট করে তারপরে থ্রাস্ট, তারপর ড্র্যাগ করে ক্রুজিং লেভেলে যায়। এই হচ্ছে এন্টায়ার এয়ারক্রাফট সিস্টেম অফ ফ্লাইং। কিন্তু ঘটনা চক্রে দেখা গেছে যে মেজে কল গিয়েছিল এটিসিতে, সেখানে এই যে নো থ্রাস্ট নো লিফট, এই তার মানে এয়ার অর্ডিন্যান্সটা ডিটোরিয়েট করেছে, অর্থাৎ এই যে এয়ার লিফটটা হওয়ার কথা, যেখান থেকে ওয়েট চেক বা তারপরে থ্রাস্টে যাবে, সেখানে এয়ার অর্ডিন্যান্স, তার মানে একটা টেকনিক্যাল ডিফিকাল্টি আছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা ধরো ইন্টারনাল, এটা পরে বোঝা যাবে কি কারণে হয়েছে, কিন্তু যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হলো এয়ারক্রাফট যদি এয়ার অর্ডিন্যান্স হারায় তাহলে তার মেনটেন্যান্স নিয়ে কোয়েশ্চেন উঠবে, ইটস ওয়ান পয়েন্ট। বাট এক্সটার্নালি একটা জিনিস আমরা বুঝে গেলাম, সেটা হচ্ছে এয়ারপোর্ট একটা বিজি আহমেদাবাদের মতো এয়ারপোর্ট, যেটা কলকাতা বা আমরা সকলেই শঙ্কা প্রকাশ করছি, স্কাই ক্র্যাপার্সগুলো কোন লেভেলে, যেখানে এয়ার স্পেস পাওয়া যায় না। ইনফ্যাক্ট যদি ওই স্কাই ক্র্যাপার্সগুলো না থাকতো বা ডাইভার্টেড হতে পারতো, তাহলে হয়তো বেলি ল্যান্ডিং হতে পারতো, ক্র্যাশ ল্যান্ডিং হতে পারতো, হতে অনেক কিছু পারতো। কিন্তু চোখের সামনে দেখা গেল 27 সেকেন্ডে 265 জনের জীবন। মানে আমি বলতে চাইছি কি, যে এই এন্টায়ার প্রসেসটা একটা ডেফিনিট তদন্ত হচ্ছে, হবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে এক্সট্রা গভর্নমেন্টাল এজেন্সিসগুলো সেই কাজটি করছে কি। অর্থাৎ স্কাই ক্র্যাপারের পারমিশনটা তো এয়ারপোর্ট দেয়নি, সেটা তো কোনো নির্দিষ্টভাবে লোকাল গভর্নেন্স, মিউনিসিপ্যালিটি অর হোয়াটসোএভার তারা কনসাল্ট করে না। এই কমপ্লেন কিন্তু এখানে আছে। তোমাকে আমি বেসিক্যালি পাশে বলে রাখি, তুমি জানো এটা, যে আমি এভিয়েশনের সাথে 28 বছর আমার প্রাইম টাইম কেটেছে। ইনফ্যাক্ট দ্যাট ইজ ওয়্যার এক্স্যাক্টলি আই এক্সপেরিয়েন্সড। এটা কিন্তু মারাত্মক, শুধু পাখি নয়, পাখির জন্য যে ওপেন মার্কেটসগুলো অ্যারাউন্ড, তুমি দেখবে ওপেন মার্কেটস, এত রেস্তোরাঁ, আলটিমেটলি এটা তো পাখির জন্য ফিডিং জোন। এই পাখিগুলো সেখানেই উড়বে, সেখানেই জমায়েত হবে। বহু কনসার্ন করা হয় এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে, সরকারকে, লোকাল গভর্নমেন্টকে, মিউনিসিপ্যালিটিতে, বাট নোবডি কেয়ারস। তুমি ল্যান্ডস্কেপ দেখলে বুঝতে পারবে, ইভেন কলকাতাতে দ্যাটস দ্য সেম থিং হ্যাপেনিং। আমি এখানেই কৌশিকদার কাছে আসবো যে ঠিক এখনো পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছে, কি কারণে 265 জনের এই মর্মান্তিক মৃত্যু, সেই নির্দিষ্টভাবে সেই তথ্য সামনে আসেনি। অনেকগুলো সম্ভাবনা রয়েছে, অনেকগুলো থিওরি রয়েছে, অনেকগুলো স্পেকুলেশন রয়েছে, কিন্তু এটা তো একই সঙ্গে একটা বেকআপ কলও। কৌশিকদা, দেখুন, প্রথমেই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মার চিরশান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর ওনাদের শক্তি দিন এই চূড়ান্ত শোক থেকে বেরিয়ে আসার জন্য। এইবার কথাটা হচ্ছে ওয়েক আপ কল তো নিশ্চয়ই। দেখুন, যে কোনো জিনিসের সাধারণত প্রথম কথাই আমাদের যেটা মনে হয় যে এরকম একটা চূড়ান্ত দুর্ঘটনা নিয়ে, মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। যে কোনো দেশপ্রেমী নাগরিকেরই এটার গভীরে গিয়ে অনুসন্ধান করা উচিত। দুটো ব্যাপার নর্মালি হয়, একটা টেকনিক্যাল এরার, একটা হিউম্যান এরার। এবার সেটার মধ্যে কোনটা হয়েছে সেটা তো তদন্ত সাপেক্ষে,
কিন্তু হিউম্যান এরারটাকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে হিউম্যান এরারটা কি কোনো নেগলিজেন্সের কারণে হয়েছিল, নাকি হিউম্যান এরারটা ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান এরার। এবার এই সব স্পেকুলেশনই তো পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত সামনে আসবে না, কিন্তু এটা যেটুকুন বলা যেতে পারে, ধরুন গত 27 বছর ধরে আমিও বিদেশে বহুবার ফ্লাই করি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে, 27 সেকেন্ড টেক অফের মধ্যে এই ঘটনা কিন্তু আমার মনে পড়ছে না 2000 সাল থেকে আজ অব্দি পৃথিবীতে কোথাও হয়েছে বলে। ল্যান্ডিংয়ে প্রবলেম হয়, ল্যান্ডিংয়ে প্রচণ্ড ক্র্যাশ হয়। এমনকি আমারও একবার ঘটেছিল, শিলং থেকে ফিরছিলাম, অলমোস্ট টাচ ডাউনের সময় রানওয়েতে একটা পাখি আবার ফ্লাইটটা উড়ে বেরিয়ে চলে গেল। একেবারে সেটা আমরা টার্ন অ্যারাউন্ড একটা দেখেছিলাম এই কলকাতার রানওয়েতে একটা কুকুর সামনে চলে এসেছে। বড় পয়েন্ট যেটা মৌপি আমার মনে হয়, যে কোনো এয়ারলাইন, এই ড্রিম লাইনার এয়ারলাইনটা যখন মানে কেনা হয়েছিল তার আগে নাকি যোজনা কমিশন এটা নিয়ে দুটা স্ট্রং রিমার্কস করেছিল, বাট এনিওয়ে তারপরে এই এয়ারলাইনটা কিন্তু চলেছে এবং এই ড্রিম লাইনারের দিল্লি লন্ডন ফ্লাইটটা কিন্তু বেশ পপুলারও। কথাটা হচ্ছে প্রত্যেকটা এয়ারলাইনের কিন্তু জাস্ট বিফোর টেক অফ একটা ফাইনাল টেকনিক্যাল চেক হয়। এই ক্ষেত্রে কি সেটা হয়েছিল, সেটা কিন্তু আমাদের কাছে একটা খুব বড় প্রশ্ন। এবং এখানে আমি শুধু একটু মেনশন করব, আমরা এখনো তার সত্যতা জানি না, কারণ এরকম একটা বড় ঘটনার ক্ষেত্রে সামান্য একজনের সোশ্যাল মিডিয়া পোস্ট সেটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু আকাশ বাচ্চা বলে একজন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তিনি একটা ভিডিও পোস্ট করে বলছেন যে তিনি দিল্লি থেকে ওই এয়ারক্রাফটটাতেই উঠেছিলেন তার জাস্ট 2 ঘন্টা আগে, এবং সেই সময় তিনি ভিডিও করেছিলেন কারণ এসি চলছিল না, সামনের যে ইনফোটেইনমেন্ট যে স্ক্রিনটা রয়েছে সেটা ঠিকমতো কাজ করছিল না। যদিও এসি না চলা বা ইনফোটেইনমেন্ট সিস্টেম সেটা কাজ না করা এগুলোর কারণে এয়ার ক্র্যাশ হয় না, কিন্তু সার্বিকভাবে যে মেইনটেনেন্সের প্রশ্নটা, সেই মেইনটেনেন্সের প্রশ্নটা থাকছে এবং মেইনটেনেন্সের প্রশ্নটাকে উস্কে দিচ্ছে। আবারও বলছি যে এসি কাজ না করাটা হয়তো কোনোভাবেই কোনো এয়ার ক্র্যাশের কারণ হতে পারে না। ইনফোটেইনমেন্ট কাজ না করাটা কিন্তু আমি বলছি বা ইনফোটেইনমেন্টটা কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য। আপনি যদি লং ফ্লাইটে ইনফোটেইনমেন্ট এভরি সিটের সামনে দেখেন, সেটা ওরা আপনার সিটের সামনের ইনফোটেইনমেন্টটা চেক করে দিতে পারে, কিন্তু এই ধরনের ফ্লাইটগুলো ইট ওয়াজ এ লং ফ্লাইট, ফলে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা যেটা কাজ করছিল না, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু নিশ্চিত করে আমাদের মনে হয়, আমরা টেকনিক্যালি বিশেষজ্ঞ নেই, যে কোনো একটা পাওয়ার সাপ্লাইয়ের গন্ডগোল ইলেকট্রিক্যাল সিস্টেমে যেটা এখনো পর্যন্ত যে মেডে কল যখন করেছিলেন পাইলটরা, সেই সময় যে নো থ্রাস্ট নো লিফট এই যে কথাটা বলছিলেন সেটা অর্থাৎ, এবং তারপর যে এটিসি থেকে যখন যোগাযোগ করার চেষ্টা হয় সেটা যে রিচ আউট করা যায়নি, সেটা এই পাওয়ারটা অর্থাৎ বিদ্যুৎ সংযোগটা তখন আর ছিল না, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এই সম্ভাবনাটা প্রবল হয়ে উঠছে। আমার এখানে স্নেহায়নের কাছে প্রশ্ন। স্নেহায়ন, কাল থেকে একটা প্রশ্ন উঠতে শুরু হচ্ছে, ঠিকই যে একটা দুর্ঘটনার ক্ষেত্রে ওরকমভাবে কোনো কনক্লুশনে ঝাঁপিয়ে পড়া বা রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রশ্ন তোলা এগুলোর কোনো জায়গা থাকে না, কিন্তু একটা প্রশ্ন বারবারই উঠছে যে মেইনটেনেন্স, সুরক্ষার প্রশ্নটা। এবং আমরা যেভাবে দেখেছি যে পরপর ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, যাত্রী সুরক্ষা রেলের ক্ষেত্রে বারবার প্রশ্নচিহ্নের মুখে আসছে, সেখানে দাঁড়িয়ে এই ঘটনাও সামনে এনে দিচ্ছে যে যাত্রী সুরক্ষার প্রশ্নে কোথাও কোনো ল্যাক থেকে যাচ্ছে কিনা। ফাইনালি প্যাসেঞ্জার সেফটি সেটা প্রায়োরিটির তালিকায় পেছনের সিটে চলে যাচ্ছে কিনা। না দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো এয়ারক্রাফট সেটা অপারেশনসে যাওয়ার আগে ডিজিসিএর থেকে সার্টিফিকেট অফ এয়ারওয়ার্ডিনেস নিতে হয়, ঠিক আছে, এবং এই সার্টিফিকেট অফ এয়ারওয়ার্ডিনেস প্রতি 12 মাস অন্তর অন্তর রিনিউ করাতে হয়, এবং ডিজিসিএ এটাকে রেগুলার মনিটরিং এবং অডিটও করে। বিষয়টা হচ্ছে যে মেনটেনেন্সের কোনো প্রবলেম থাকার সম্ভাবনাও কম। তার কারণ হচ্ছে গিয়ে যে এই ফ্লাইটটা টেক অফ করার আগে পাইলট বা তার যে মেনটেনেন্স স্টাফ আছে তারা কিন্তু এটাকে চেক আপ করে তারপরেই ছেড়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে সব ফ্লাইটেরই একটা নোগো পয়েন্ট থাকে, যেখান থেকে গিয়ে ওরা ট্রাস্টটা দিয়ে তারপরে এরা এলিভেটটা করা শুরু করে। এবার যদি পাইলট মনে করে যে সেখানে কোনো প্রবলেম আছে, ও কিন্তু ওই পয়েন্টে গিয়ে কিন্তু জিনিসটাকে বন্ধ করে দেবে, রানওয়েটাকে কিন্তু আর প্রসিড করবে না। তো যখন করেনি, তার মানে যতক্ষণ না ফ্লাইটটা টেক অফ করেছে বা যতক্ষণ না এয়ার নেওয়া শুরু করেছে, যার পরে হয়তো রিয়েলাইজ করেছে যে ও এলিভেট করতে পারছে না, ট্রাস্টটা পাচ্ছে না, তো তার মানে ও কিন্তু ইনিশিয়ালিও হয়তো ও এই প্রবলেমটা রেকগনাইজ করতে পারেনি। তাহলে আমাদের আমরা ওই জায়গাতে ফিরে আসছি যে লেট দ্যাট রিপোর্ট কাম, যে কেন এটা হয়েছে। মানে আগে থেকে ওই যে তুমিও যেটা বলছো যে কনক্লুশনে জাম্প করাটা তো উচিত না, তো লেটস সি যে কিসের জন্য হয়েছে। এবং মেনটেনেন্সের দেখো, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ওদের একটা মেনটেনেন্সের জন্য ওরা একটা থার্ড পার্টিকে দিয়ে রেখেছে,
সেটা শোনা যাচ্ছে নাকি ওরা হয়তো চেঞ্জ করেছে, সেটা এখন ওরা এয়ার ইন্ডিয়া বেটার বলতে পারবে। এয়ার ইন্ডিয়াও নিজেদের তরফ থেকে একটা তদন্ত করছে। তো হোয়াট এভার কামস লেট দ্য ইনভেস্টিগেশন গো অন, আফটার দ্যাট আমরা সবাই বলতে পারবো না যে কী হয়েছে। কিন্তু আমার মনে হয় যদি কেউ এর পেছনে যদি কোনো হিউম্যান এরার থেকে থাকে, যদি কোথাও গাফিলতি থেকে থাকে, সেটা কোনো একটা ইন্ডিভিজুয়াল হোক, কোনো একটা অর্গানাইজেশনের তরফে, দে উইল বি পানিশড। এইটুকুনি আমি আসবো এর প্রসঙ্গে। ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘটনাস্থলে যান এবং তিনি পায়ে হেঁটে এই দুর্ঘটনাস্থল সেটা পরিদর্শন করেন এবং বিমানের যে একমাত্র যাত্রী এবং যে মিরাকল আমরা দেখেছি, যে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সেখান থেকে প্রায় অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে ফিরেছেন একজন ব্যক্তি। 11A সিটে তিনি সওয়ারি ছিলেন এবং তার যে আঘাত, স্বস্তির কথা যে তেমন গুরুতর নয় এবং এই মৃত্যু স্তূপেও প্রাণের সাড়া। সেই যাত্রীর সঙ্গে, সেই বিশ্বাস কুমার রমেশের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। দেখুন। টেক অফ করার মিনিট 5-এর মধ্যে বড় বিপর্যয়। বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ছাদে 242 জন সওয়ারি নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং 787 ড্রিমলাইনার। বিমান দুর্ঘটনার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে ঘটনাস্থলে যাওয়ার আগে বিমান দুর্ঘটনায় মৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর স্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1.25 लाख लीटर ईंधन विमान के अंदर ही था और लगभग गर्मी तापमान इतना ऊंचा हो गया कि किसी को बचाने की मौका ही नहीं मिला। বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে থাকা ব্যক্তি সেই বিশ্বাস কুমার রমেশ সহ অন্যান্য আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মোদী। এরপর আহমেদাবাদ বিমানবন্দরের প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিকে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতিকে সামাল দিতে আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি ও লন্ডনের গ্যাটউইকে বন্ধু ও আত্মীয় স্বজন কেন্দ্র তৈরি করেছে এয়ার ইন্ডিয়া। নিহতদের পরিবারের সদস্যদের আহমেদাবাদে পৌঁছে দিতে সহায়তা করছে সেন্টারগুলি। এয়ার ইন্ডিয়ার উদ্যোগের পাশাপাশি অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কন্ট্রোল রুম খুলেছে। বিমান দুর্ঘটনার পর মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভারতকে বিমান দুর্ঘটনা তদন্তের সাহায্যের বার্তা দিয়েছে। পরে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায় মার্কিন তদন্তকারী দল ভারতে যাচ্ছে। ব্রিটেনও একটি তদন্তকারী দল পাঠাচ্ছে ভারতে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন, আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত প্রোটোকল মেনে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খুঁজতে 5 সদস্যের তদন্ত কমিটিও ঘোষণা করেছে ডিজিসিএ। জানা গেছে 2 মাসে 15 বার এয়ার ইন্ডিয়াকে নোটিশ ধরিয়েছিল ডিজিসিএ। কখনো যান্ত্রিক ত্রুটির অভিযোগ, কখনো বা অক্সিজেনের অব্যবস্থার অভিযোগ। উত্তর মেলেনি কোনো। বিমান সুরক্ষা জোরদার করতে সরকার একটি উচ্চ পর্যায়ের মাল্টি ডিসিপ্লিনারি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। কলকাতা টিভি। একটা বিরক্তি যাওয়ার সময় হয়েছে। আমি তার আগে চন্দনদার কাছে খুব সংক্ষেপে আসবো। স্নেহায়নের কথার পরিপ্রেক্ষিতে চন্দনদা কিছু বলতে চাই। মৌপিয়া, আমি তোমাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। যেটা তুমি একেবারে শেষে যেটা তোমরা উল্লেখ করলে, এই যে সেফটি মেজারটা, এটা ইন্টারন্যাশনাল সেফটি মেজার কমিটি থাকে। মানে আমি তোমাকে বলি, ইন্টারন্যাশনালি এয়ারলাইন্সের যে মেম্বারশিপ থাকে সেটাকে বলা হয় IATA অপারেশনাল। এটা তো ইন্টারন্যাশনাল ফ্লাইট। IATA মানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, লোকেটেড ইন জিনিভা, সুইজারল্যান্ড। আর ডিজিসি এর মেম্বারশিপটা থাকে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, মন্ট্রিল, কানাডা, যার জন্য আজকে বিভিন্ন দেশ তদন্তে সহযোগিতা করছে। এই যে কম্প্যাক্ট যে মুভমেন্ট, এখানে কিন্তু একটা বড় কোয়েশ্চেন হচ্ছে, শুধু ডিজিসিএই এটা তদন্ত করবে না, করবে একটা ইন্টারন্যাশনাল ফোরাম, এবং সেখানে গিয়ে দেখতে হবে একটা বৃহত্তর ক্ষেত্রে কি কি অব্যবস্থা ছিল। কোনো কিন্তু নেই। IATA যেমন এয়ার ইন্ডিয়াকে দেখবে, ঠিক ডিজিসিএকে দেখবে, ICAO। এই কম্বাইন এফার্টটাকে আমাদের বুঝতে হবে যে সত্যি কি কারণ নির্ধারিত হয়। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনায় ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। আমি আবারও বলি যে এই ঘটনা নিয়ে ডেফিনেটলি কোনো কনক্লুশনে ঝাঁপানোর কোনো জায়গা নেই, কিন্তু স্নেহন একদম নাশকতার সম্ভাবনা বা আশঙ্কা, সেটাও কি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়?
না দেখো, কোনো সম্ভাবনাই এখনো উড়িয়ে দেওয়া যায় না, আবার কোনো সম্ভাবনাকে এখন প্রতিষ্ঠিত করা যায় না। বিষয়টা হচ্ছে ওই যে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার, এইগুলো যে পাওয়া গেছে, এর থেকে যে ডেটা অ্যানালিসিস করে যে তথ্যগুলো পাবে, ঠিক আছে, এবং যেটা এই আলোচনা থেকেও উঠে আসছিল যে বিভিন্ন সংস্থা এটা তদন্ত করবে, মানে শুধুমাত্র যে ডিজিসিএ করবে তা তো না, বিভিন্ন বৈদেশিক সংস্থাও তদন্ত করবে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আমি একটু স্নেহাশিস তোমায় একটু বিরত করছি, আমি একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করি। আহমেদাবাদ থেকে উড়ে যাওয়ার পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার। এই মডেলটি 2011 সালে চালু হলেও এবারে প্রথম বড় দুর্ঘটনা ঘটল, প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল। দেখুন। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিম লাইনার ভেঙে পড়ে। এটি ছিল 11 বছর পুরনো একটি ড্রিম লাইনার। দুর্ঘটনাটি বোয়িং 787 মডেলের প্রথম বড় প্রাণঘাতী দুর্ঘটনা। এই দুর্ঘটনার পর বোয়িং এর নিরাপত্তাজনিত সমস্যার রেকর্ড আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বোয়িং এর প্রাক্তন কোয়ালিটি ম্যানেজার জন বার্নেট বহু বছর ধরেই 787 ড্রিম লাইনারের উৎপাদন নিয়ে অভিযোগ করে আসছিলেন। তিনি দাবি করেছিলেন, দক্ষিণ ক্যারোলিনার কারখানায় নিম্নমানের যন্ত্রাংশ ইচ্ছাকৃতভাবে বসানো হচ্ছিল। বাতিল হওয়া যন্ত্রাংশ কখনো কখনো পুনরায় ব্যবহার করা হয়েছে। অক্সিজেন মাস্কের 25% জরুরি অবস্থায় কাজ নাও করতে পারে। আদালতে বোয়িং এর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার এক সপ্তাহ পরে 2024 সালের মার্চে বার্নেটের রহস্যজনক মৃত্যু ঘটে। 2024 সালের এপ্রিল মাসে বোয়িং এর এক প্রবীণ ইঞ্জিনিয়ার স্যাম সালেহপুর বলেন, 787 ও 777 মডেলে ভুল ড্রিলিং ও খারাপ জোড়ার কারণে প্লেনের কাঠামো দুর্বল হতে পারে। সব 787 বিমান অবিলম্বে গ্রাউন্ড করা উচিত। অভিযোগ তোলার পর তাকে সরিয়ে দেওয়া হয়। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সালেহপুরের অভিযোগ তদন্ত করছে। মে 2024-এ FAA আরেকটি তদন্ত শুরু করে, কারণ বোয়িং নিজেই স্বীকার করেছিল কিছু 787 বিমানের ডানার সংযোগস্থলে বাধ্যতামূলক ইন্সপেকশন করা হয়নি। কিছু ক্ষেত্রে রেকর্ডও জাল করা হয়েছে। বোয়িং 787 মডেলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের কারণে 2013 সালে বিশ্বজুড়ে বোয়িং এর বিমানবহর একবার গ্রাউন্ড করা হয়েছিল। এরপরও সামনে আসে হাইড্রোলিক লিক, ফ্ল্যাপ জ্যাম, জরুরি অবতরণ সংক্রান্ত অভিযোগ। যদিও বড় দুর্ঘটনা ঘটেনি, প্রশ্ন থেকেই গেছে। এছাড়াও বোয়িং 737 ম্যাক্স মডেলের দুটি বড় দুর্ঘটনায় 346 জনের মৃত্যু হয়। এই ঘটনাগুলির পর বোয়িং এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে আস্থা হ্রাস পায়। বোয়িং এর সবচেয়ে নির্ভরশীল বিমান ড্রিম লাইনারের প্রথম ভয়াবহ দুর্ঘটনা প্রমাণ করল বোয়িং এর প্রযুক্তিগত ও গঠনগত বিশ্বাসযোগ্যতা আবারও প্রশ্নের মুখে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন ক্যাপ্টেন নন্দিতা হালদার। ক্যাপ্টেন হালদার, আপনার কাছে আমি একদম টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে জানার চেষ্টা করব যে কি কি সম্ভাবনা থেকে থাকতে পারে এই টেক অফের পর। আমরা যে বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি যে টেক অফের মিনিট খানেকের মধ্যে যেভাবে বোঝা গেল যে এটা ট্রাবলের মধ্যে পড়েছে, সমস্যার মধ্যে পড়েছে, এবং তারপর যেভাবে ক্র্যাশ করলো একদম জনবহুল এলাকায়, কি কি সম্ভাবনা থাকতে পারে, কি কি হয়ে থাকতে পারে? আমি আপনাকে টেকনিক্যালি কটা কারণ বলে দিতে পারবো, কিন্তু এখন অ্যাট দ্য মোমেন্ট জিরো ইন করা যে এইগুলো হয়েছে একদমই মানে ফুললি অ্যাপ্রিশিয়েট। ডেফিনেটলি আমরা শুরুতেই যেটা বলেছি যে কোনো কনক্লুশনে জাম্প করার কোনো জায়গাই নেই, কিন্তু এক্ষেত্রে কি কি মানে একজন পাইলটকে আমরা মেথড অফ এলিমিনেশন দিয়ে কিছু জিনিস আমরা এলিমিনেট করে দিতে পারি। যেহেতু আমাদের কাছে উইটনেস অ্যাকাউন্ট আছে, আই উইটনেস আছে, তো আমরা ওই ভিডিওটা থেকে দেখে কিছু জিনিস তো বুঝতে পারি যে এটা কোনো সাবোটাজ ছিল না, ইট ওয়াজ নট আ সাবোটাজ। ব্যাড ওয়েদার সেভাবে হতে পারে না। ব্যাড ওয়েদারে একটা জিনিস এটা হতে পারে যে দ্যার সামথিং ওয়েদার ফিনোমেনা কল্ড ইনভার্জন। আমরা যেরকম দেখি নর্মাল টেম্পারেচার কি হয়, যত মাটি থেকে ওপরে উঠি আমরা তত টেম্পারেচার কম হতে থাকে। তো একটা ওয়েদার ফিনোমেনন হয় যেটাকে বলা হয় ইনভার্সন, যেখানে টেম্পারেচারটা বাড়তে থাকে। কিন্তু এই ইনভার্সন হওয়ার জন্য মানে দুটো ইঞ্জিনকে ওরকমভাবে এফেক্ট করার জন্য আমার এখানে প্রশ্ন যে মাত্র 625 ফুট মতো উপরে উঠেছিল, কারেক্ট, তো তার মধ্যে এই ইনভার্সন, সেটা কি সম্ভব? এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট দ্যাট আই ওয়াজ বলতে চাইছি, যে ওইটুকু ডিফারেন্সের মধ্যে 8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার ইনভার্সন হওয়াটাও একটুখানি অস্বাভাবিক, তাই ওই দিকটাও আমরা রুল আউট করি। আমরা হয়তো বার্ড হিটও রুল আউট করতে পারি, কেন কি আমরা আশেপাশে কোনো বার্ড দেখিনি, কিন্তু একটা নোটাম যেটা আহমেদাবাদ এয়ারপোর্টে কনস্ট্যান্টলি থাকে সেটা হচ্ছে উইথ বার্ড অ্যাক্টিভিটি। আশেপাশে যে স্লটার হাউসগুলো আছে ওখানে থেকে যে কার্কাস বেরোয় তার জন্য অনেক ওরা বার্ডস অ্যাট্রাক্ট করে, ওখান থেকে বার্ডস আসে, ওখান থেকে প্রবলেম হয়।
বাট এইখানে আমরা দেখছি যখন আমাদের ভিডিওটা, ওখানে আমরা কোনো বার্ড অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না, ওইটাও রুল আউট করতে পারি। সিফিট, দ্যাট ইজ কন্ট্রোল ফ্লাইট ইনটু টেরেন, আমরা যেটা বলি যে অনেক সময় ডিসইলিউশনড হয়ে গিয়ে বা ডিসওরিয়েন্টেড হয়ে গিয়ে পাইলটরা যখন মানে এয়ারক্রাফটটা যখন টেরেনের মধ্যে ঢুকে যায়, ওটাকে আমরা সিফিট অ্যাক্সিডেন্টস বলি। সো উই ক্যান রুল দ্যাট আউট অলসো। এখন যেটা দেখা যাচ্ছে যে এয়ারক্রাফটের পশ্চারটা অলমোস্ট একটা ল্যান্ডিং কনফিগারেশনের মতন একটা জায়গায় ছিল, মানে যে অ্যাটিটিউডটা যেটা ছিল এয়ারক্রাফটের। আর ওই সময় থ্রাস্ট থাকে টেক অফের থেকে অলমোস্ট 50 to 55% কম থ্রাস্ট থাকে। তো কি দ্য অনলি থিং যেটা আমরা বলতে পারি এখন যে দুটো ইঞ্জিনের থ্রাস্ট কমে গেছিলো। কেন কমে গেছিলো সেটা যেরকম আপনি একটু আগেই বলছিলেন, ডিএফডিআর আর সিভিআর। ডিএফডিআর আমাদেরকে বলে কি হয়েছিল, সিভিআর আমাদেরকে বলে কেন হয়েছিল, মানে আমরা কোরিলেট করে যখন জিনিসটা রিড করি। তো এই দুটো ডেটা অ্যানালাইজ করেই আমরা মানে এইখান থেকে এইটুকুই বোঝা যাচ্ছে যে থ্রাস্ট দুটো ইঞ্জিনের কমে গেছিলো, সাম টেকনিক্যাল ফেলিয়ার বা ইঞ্জিন যদি এয়ারক্রাফট যদি স্টল হয়ে থাকে, কারেক্ট, তো ওই এয়ারক্রাফটটা স্টল কেন হলো সেটাও ওই ডিএফডিআরই আমাদেরকে বলবে। বা যদি কোনো মাল্টিপল কম্পিউটার ফেলিয়ার হয়ে ফ্লাইট কন্ট্রোল ফেলিয়ার হয়ে থাকে, যেটাও একটু আনলাইকলি, কেন কি আজকালকার দিনের মডার্ন এয়ারক্রাফটরা এত টেকনিক্যালি অ্যাডভান্সড যে একটা কম্পিউটার ফেলিয়ার হলে আরেকটা কম্পিউটার ব্যাকআপ এসে যায়। কিন্তু যদিও বা ভাবছি যে মাল্টিপল কম্পিউটার ফেলিয়ার হয়েছে, অ্যাগেন কেন হয়েছে সেটা ওই ডিএফডিআরই আমাদের বলতে। আমি একটা একদম লেম্যানের মতো একটা প্রশ্ন করছি, মানে আমরা যারা যাত্রী হিসেবে ফ্লাইটে উঠি, কালকে উঠছি, এই ঘটনার জাস্ট ঘন্টা দুয়েকের মধ্যেই যখন ফ্লাইটে উঠছি, খুব স্বাভাবিকভাবে প্রতিবারের মতোই আমাদের বলে দেওয়া হলো যে যখন টেক অফ করছে যেন মোবাইল ফোন আইদার সুইচ অফ বা ফ্লাইট মোড করে দেওয়া হয়। কিন্তু আশপাশে অনেক যাত্রীদের মধ্যে আমরা দেখি যে তারা ফোনটাকে সাইলেন্ট করে সেটার মধ্যে মগ্ন থাকেন। আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টারভেনশনের কথা বলা হয় যে কোনো এটা যে মানে ফ্লাইটের এই উড়ানের যে অ্যাক্টিভিটি সেটাকে কোনোভাবে এটা তাকে ইন্টারফেয়ার করতে পারে, এরকম কোনো আশঙ্কা থাকতে পারে, মানে এরকম কিছু হতে পারে? আপনি যেটা ইঙ্গিত করছেন সেটাকে বলে জিপিএস স্পুফিং। জিপিএস স্পুফিং হয়েছে কিনা সেটাও অ্যাট দ্য মোমেন্ট বলা একটু ডিফিকাল্ট, বাট ওটাকেও আমরা রুল আউট করতে পারি। কেন কি ওই যে টাইমটা ছিল ওই সময় এক্সটার্নাল ভিজুয়ালস ওয়ার অ্যাভেলেবল টু দ্য পাইলট, ঠিক আছে? তো যদিও বা ভিজুয়াল মানে জিপিএস স্পুফিং হয়ে থাকে, যে রেডিও সিগন্যালস ওরা ভুল পাচ্ছে, বাইরে তো ওরা দেখতেই পাচ্ছে, ভিজিবিলিটি তো প্রায় 6 কিলোমিটার ছিল। এক্স্যাক্টলি। তো তাহলে ওরা বাইরেটা দেখে অ্যাকশন সেভাবে নিয়ে অ্যাটলিস্ট ওই গ্রাউন্ডের মধ্যে ঢুকে যাবে না। তো সেই জন্যে ওই জিপিএস স্পুফিং যে জিনিসটা বলছেন ওটা আমরা রুল আউট করতে পারি। আপনি আসার আগে একটু আমরা আলোচনা করছিলাম যে ঠিকই আমরা এখনও তার সত্যতা জানি না তার এই দাবিটার, কিন্তু আকাশ ওয়াৎসা বলে একজন, তিনি সোশ্যাল মিডিয়াটা পোস্ট করেছেন, তিনি দাবি করছেন যে ওই এয়ারক্রাফটেতে তিনি তার জাস্ট ঘন্টা দুয়েক আগে দিল্লি থেকে আহমেদাবাদ গিয়েছিলেন এবং সেই সময় তিনি ভিডিও করেছিলেন কারণ সেটাতে এসি ঠিক মতো কাজ করছিল না, তার যে ইনফোটেনমেন্ট যে সিস্টেম সেটা ঠিক মতো কাজ করছিল না ইত্যাদি। অ্যাপারেন্টলি আমরা যারা লেম্যান আমাদের মনে হতেই পারে যে এর সঙ্গে তো একটা এয়ার ক্র্যাশের কোনো সম্পর্ক হতে পারে না। আমার এখানে আপনার কাছে প্রশ্ন যে এখানে কত কোনো ইন্ডিকেশন থাকার সম্ভাবনা থাকে যে সামথিং ওয়াজ রং ইন দ্য সিস্টেম? কোম্পানির কাছে তো ডেফিনেটলি ইনফরমেশন আছে যে ওই এয়ারক্রাফটটার মধ্যে কি কি সিস্টেম কাজ করছিল না। একটা এত বড় একটা মেশিন, তার মধ্যে কিছু কিছু জিনিস কাজ না থাকতেই পারে, তার মধ্যে এন্টারটেইনমেন্ট হচ্ছে আমাদের লিস্ট ইম্পর্টেন্ট জিনিসটা। এক্স্যাক্টলি। তো দেখুন, আমার তো বেসিক কাজ হচ্ছে পয়েন্ট এ টু পয়েন্ট বি ফ্লাই করার, তার মধ্যে এন্টারটেইনমেন্ট ইজ একটা জিনিস যেটা একটা কোম্পানি দিচ্ছে, যে না দেয় তাহলে এখানে কিছু করার নেই। সেফলি যাওয়াটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। তো হ্যাঁ, আবার এয়ার কন্ডিশনটা যেটা বলছেন ওটা আমার রিকোয়ার্ড, কেন কি আমি আনপ্রেশারাইজড। মানে আমি জাস্ট যেটা জানতে চাইছি যে এর সাথে যে মানে পাওয়ারের কোনো রকম কোনো ডিস্টেন্ট কোনো রিলেশনও থেকে থাকতে পারে কিনা, যে অর্থাৎ ওখানে সিস্টেমের মধ্যে কোনো প্রবলেম ছিল, এরকম কিছু কি হতে পারে? ইউজুয়ালি তো দিল্লি থেকে আহমেদাবাদ আসার পর সেটার একটা চেকআপ হওয়ার কথা। প্রত্যেকটা ফ্লাইটের পরে ইঞ্জিনিয়ারিং ক্লিয়ারেন্স দেয় যে এয়ারক্রাফটটা এবার এয়ারওয়ার্দি কিনা। এয়ারওয়ার্দি মানে সব কম্পোনেন্ট যা ফেলিয়ার আছে বা নেই সব মিলিয়ে এয়ারক্রাফটটা ওড়ার জন্য উপযুক্ত কিনা। ইঞ্জিনিয়ারিং একটা ক্লিয়ারেন্স দেয়, পাইলট সেটা অ্যাকসেপ্ট করে। তো
যে যদি কিছু থেকেও থাকে সেরকম প্রপার গাইডলাইন্স আছে যেটা ম্যানুফ্যাকচারার থেকে আসে, যে এই জিনিসগুলো যদি ফেল থাকে তাহলে আমার বাকি এই জিনিসগুলো থাকা দরকার, যদি এটা হয় তাহলেই পাইলট যাবে, না হলে যাবে না। তো আমাদের এই চেকলিস্টগুলো খুব ব্রডলি মানে আউটলাইন করা আছে, এগুলোকে মেডেল করার কোনো জায়গা নেই। তো যদি ওরকম কোনো ফেলিয়ার থেকে থাকতো যাতে যাবে না, তো ডেফিনেটলি পাইলট ক্লিয়ারেন্স পেত না, তার আগে ডিসিশন নিত যে আমি যাব না। অনেক সময় হচ্ছে দেখবেন যে প্যাসেঞ্জার বোর্ড করে গেছে, টেকনিক্যাল রিজনের জন্য এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার জানে না অ্যাকচুয়ালি কি হয়েছে। ওখানে অনেক সময় মধ্যে ভেতরে মানে পাইলটদের মধ্যে ডিসকাশন, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ডিসকাশন চলতে থাকে, এই ফেলিয়ার আছে অ্যাজ পার পাইলটস এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, এয়ারক্রাফট নট অ্যাকসেপ্টেবল, নেব না। তো তখন ইঞ্জিনিয়ারিং আচ্ছা ঠিক আরও কাজ করে ওর উপরে কী করলে অ্যাকসেপ্টেবল হতে হয়, কেন কি সেফটি ইজ ওয়ান পয়েন্ট অফ ভিউ, আরেকটা তো আপনি A to B যাবেন, তো কি করলে পরে A to B আপনি যেতে পারবেন সেটা ইঞ্জিনিয়ারিং করতে থাকে। এবং যে পাইলটের 8200 কিলোমিটার ফ্লাইট এক্সপিরিয়েন্স, তার আওয়ার্স মাফ করবেন 8200 আওয়ার্স ফ্লাইট এক্সপিরিয়েন্স, তার এরকম কোনো ভুল হয়ে যাবে যে তিনি এটা ওভারলুক করে গেলেন, এটা খুব আনলাইকলি। কিন্তু আমরা কিছুই রুল আউট করবো না, কেন কি দেখুন একটা তো মেশিন আর একটা হচ্ছে হিউম্যান, কি হয়েছে বা কি হয়নি সেটা একমাত্র সিভিআর শুনেই বোঝা যাবে। তো ভুল হতে পারে না বা ভুল করেনি বা ভুল হয়েছে, দুটোই বলা ইকুয়ালি রং হবে। কৌশিক দা, দেখুন ম্যাডাম যে কথাটা এইমাত্র বললেন ঠিক সেইটাই আমি একটু আগে বলছিলাম। তার মানে এই ফ্লাইটটাও দিল্লি থেকে আহমেদাবাদ যাওয়ার পর অপারেশনাল ক্লিয়ারেন্স পেয়েছিল, সেটা তো নিশ্চয়ই, কারণ অপারেশনাল ক্লিয়ারেন্স যদি না পেতো তাহলে ফ্লাইটটা টেক অফ করতো না, উঠতেই পারতো না। তার মানে একটা পয়েন্ট ইজ ক্লিয়ার যে অপারেশনাল ক্লিয়ারেন্সটা বিফোর দ্য প্রিভিয়াস ফ্লাইট সে পেয়েছিল। তাহলে কি এটা হতে পারে যে সেই অপারেশনাল ক্লিয়ারেন্সটাতে কোনো ফল্ট ছিল? কারণ আদারওয়াইজ রোলস রয়েসের ইঞ্জিন এই এয়ারলাইনটায় দুখানা ইঞ্জিন 27 সেকেন্ডের মধ্যে ক্রাশ করবে, এটা সম্ভবত পৃথিবীর এভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাসে নেই। আমি একটুখানি কাপ্তান হালদারের কাছে জানার চেষ্টা করব যে আমরা যে ইনফরমেশন পাচ্ছি যে এটিসি কে যে মেডে কল, সেখানে যেটা বলছিলেন পাইলট যে নো থ্রাস্ট নো লিফট, এটাকে কিভাবে মানে আপনারা কিভাবে ইন্টারপ্রেট করেন? মানে কি ধরনের সমস্যায় পড়লে এরকম সিগন্যাল আপনারা দেবেন? মেডে কল দিয়েছে আমি শুনেছি, বাট পরের যে স্টেটমেন্টটা ওটা আমি এখনো মানে অথেন্টিক সোর্স থেকে শুনিনি যে স্টেটমেন্ট। আমরা কিছু সূত্র মারফত পাচ্ছি, যদি সেটাই হয়ে থাকে যে নো থ্রাস্ট নো লিফট, সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করেন? জেনারেলি নো থ্রাস্ট নো লিফট ওরকম একটা কল দেবে না। মেডে কল মানে আমি দেখুন ফার্স্টলি একটা জিনিস বুঝতে হবে, এয়ারক্রাফটের হাইটটা খুবই কম ছিল। যদি এটা অনেকটা বেশি উচ্চতায় থাকতো, একটা ফেলিয়ার হয়েছে বা দুটো ইঞ্জিন ফেল করে গেছে, একটু সময় থাকে পাইলটের কাছে ডিসাইড করার জন্য যে আমি এয়ারক্রাফটটাকে একটা ক্লিয়ার জায়গায় নিয়ে যাই। তো বা মানে যেমন আমরা হাডসনের দেখেছিলাম যে জলের উপর নামানোর একটা ডেসপারেট চেষ্টা করেছিলেন এবং ফাইনালি তিনি সব যাত্রীদের প্রাণ বাঁচাতে সমর্থ হয়েছিলেন। সেকেন্ড জিনিস দেখে যে কি হয়েছে, মানে বোঝার জন্য আমাকে 4-5 সেকেন্ড যে এক্স্যাক্টলি কি হয়েছে, কি হয়ে থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে ওইটুকুও ছিল না। মানে জাস্ট 600 ফিট আর এত হেভি একটা এয়ারক্রাফট ফুলি লোডেড উইথ সো মাচ অফ ফিউল, একদম স্টোনের মতন ফল করেছে। তো দুটো এটা তো আমরা অনুমান লাগাচ্ছি যে ইঞ্জিন থ্রাস্ট চলে গেছিলো। আদৌ ইঞ্জিন থ্রাস্ট চলে গেছিলো কি হয়েছিল জানি না, বাট হ্যাঁ যেটা উনি বললেন দুটো ইঞ্জিনের ওরকম থ্রাস্ট চলে যাওয়াটা ইজ আ মানে ভীষণ একটা ইম্পসিবল একটা সিচুয়েশন ড্রিম লাইনারের ক্ষেত্রে। কারেক্ট। তো আর আমাদের এই ইনভেস্টিগেশনে কি হয়, যেহেতু সবাই ভীষণই অ্যাটাচ বা ভাবুক এই পুরো ঘটনাটা নিয়ে, এতগুলো লোকের প্রাণ চলে গেছে, প্লাস প্রত্যেক দিন এখন লোকেরা যাত্রা করবে, মাথার মধ্যে ঘুরতে থাকে যে কি হবে আবার কিছু হবে না। তো সেই ভয়টাকে কন্ট্রোল করার জন্যেই আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে, আমরা মানে কিছু মানে পুরো কোম্পানির মধ্যেও হয়তো ওরা জিনিসটা প্রচার করবে না এখন যে কি হয়েছিল এক্স্যাক্টলি,
কিছু লোকের মধ্যে রেখে দেবে, একটা কমিটির মধ্যে, এক্সপার্ট কমিটির মধ্যে রেখে দেবে, যাতে ওরা ভালো করে জিনিসটা অ্যানালাইজ করে একটা রুট কজে এসে তারপরে ওটা লোকের সামনে নিয়ে আসে যে এই এখানে এক্স্যাক্ট প্রবলেমটা হয়েছিল আর এইগুলো তার রেমেডি যেটা করা উচিত। তো সেই জন্যে কেন কি আমি যদি এখন আপনাকে বলে দিই যে হ্যাঁ ইঞ্জিন ফেলিয়ারই হয়েছিল, যেটা আমরা বারবার শুনছি, আপনার মনে একটা ইমপ্রেশন পড়ে যাবে যে ইঞ্জিন ফেলিয়ার হয়েছিল। যদি অন্য কিছু হয়ে থাকে তখন আপনার হয়তো ওটা বিশ্বাস করতেও একটু টাইম লাগবে। ট্রু, মানে আগে থেকে কোনো রকম একটা কনস্ট্রাক্ট যদি করে এক্স্যাক্টলি আপনার মাইন্ডে ইমপ্রেশন থাকা উচিত না। তো আমার এখানে স্নেহানের কাছে খুব সংক্ষেপে প্রশ্ন, যে স্নেহান, এই যে কালকের পর থেকে আমরা বারবার এইটা চর্চায় আসতে দেখছি যে এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি, এই যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেগুলো এরকম অ্যাভিয়েশনের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেগুলো বেসরকারি হাতে ছেড়ে দেওয়া, এগুলো কি একবার নতুন করে প্রশ্নের মুখে আসছে না? না দেখো, যেটা প্রথমে আমিও বললাম যে ডিজিসিএ এই মেনটেনেন্সটা একটা রেগুলার মনিটরিং অ্যান্ড অডিট করে, এবং যেটা উনিও বলছেন যে কোনো ফ্লাইট যদি সেখানে যদি কোনো প্রবলেম থাকে, যদি এয়ার ওয়ার্দিনেস যদি না থাকতো, তাহলে মানে পাইলট আর যাই হোক সেটাকে টেক অফ করতো না, ওরকম একটা এক্সপিরিয়েন্স পাইলট। বিষয়টা হচ্ছে যে এবার মেনটেনেন্স বা কোথাও কোনো টেকনিক্যাল ফল্ট ছিল কিনা, সেটা তাৎক্ষণিক হয়েছে না অনেক দিন ধরে ছিল যেটাকে ওভারলুক করা হয়েছে, সেটা তো তদন্তের পরে জানা যাবে। এবং দেখো, সরকারের কিন্তু এখানে কিন্তু কোনো নো কম্প্রোমাইজ নীতি। অলরেডি টাটা গ্রুপের সিইও এখানে, এবং আমি তোমাকে বলে রাখছি বোয়িংয়ের সিইওকে ডাকা হয়েছে, হি ইজ অলসো কামিং টু ইন্ডিয়া, এবং তাদেরকে কিন্তু তারা তদন্ত করবে ইন্ডিপেন্ডেন্টলি, সরকারের মতো করবে। যদি কোনো রকমভাবে কোনো ফল্ট তাদের এন্ড থেকে পাওয়া যায়, দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এটা আমি তোমাকে এনশিওর করতে পারি। বাট আমি তোমাকে এটা বলছি যে লেটস সি কি দাঁড়ায়, রেজাল্টটা কি, কেন হয়েছে, যতক্ষণ আমরা বলতে পারবো ততক্ষণ কারোর ঘাড়ে ব্লেম চাপানোটা আমার মনে হয় ঠিক হবে না। সিম্পলি একটা জিনিস তো পরিষ্কার, সেটা হচ্ছে এই যে অ্যাক্সিডেন্টটা, এটা আমরা এখনো স্পেকুলেটিভ মোডে আছি। ইনফ্যাক্ট উই আর ডিসকাসিং কি হতে পারে, কি হতে পেরেছিল, বা কি আগামী দিনে কি হতে পারে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটু ক্লোজ আপ। এখানে আমাকে দেখতে হবে গাইডলাইন্সগুলো কি, সেটা ফেল্ড করেছে কিনা। এবং বাস্তব ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সামওয়াট একটা অ্যাক্সিডেন্ট মানে দেয়ার আর রিজনস, একটা না মাল্টিপল রিজনস, এবং সেই রিজনসগুলো ফাইন্ড আউট করতে গেলে উইল হ্যাভ টু ওয়েট। বাট অ্যাট দি সেম টাইম এটাও বুঝতে হবে যে এটা সরকারি বেসরকারি না, পৃথিবী জুড়ে প্রিমিয়ার এয়ারলাইন্স বেসরকারি, এবং তাদের যেসব মেনটেন্যান্স বেসরকারি। প্রশ্নটা হচ্ছে এক্সপার্টাইজেশন। এই এক্সপার্টাইজেশন সবসময় আমরা বোদ্ধা থেকে এটাই বুঝে এসেছি, সরকার নিলে বোধহয় এক্সপার্টাইজেশনটা বাড়ে। নো, সরকার নিলে হয়তো রেসপন্সিবিলিটিটা অনেকটা বেড়ে যায়। কিন্তু এখন পিপিপি মডেল ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এই এয়ারক্রাফট ড্রিম লাইনের এবং তার যে ফিচার্সগুলো, বোয়িংকে যেমন ডাকা হয়েছে তেমন ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং টু কাম আউট উইথ দিস। কারণ উনি যেটা বলছেন, আমি একটু ডিফার করবো এখান থেকে, ট্রাস্ট ডেফিসিট যেটা তৈরি হয়েছে, যতক্ষণ না রিজন জানা যাবে ততক্ষণ পর্যন্ত এই ট্রাস্ট ডেফিসিট কিন্তু বাড়বে। কারণ আমরা আমাদের মতো স্পেকুলেট করে নেব, এটা বোধহয় এই, এটা বোধহয় তাই। বিভিন্ন ইতিহাস তাই বলে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে তুমি কনভিকশনে যেতে পারবে না যে কোথায় কোথায় ভুল হয়েছে। সবাই কিন্তু নিজের মতো করে এক্সপ্লানেশন করছে। ট্রাস্ট ডেফিসিট অন দ্য ব্রডার বেস, এটা কিন্তু এয়ারলাইন্সের বিপক্ষে যায়। এই যে একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম, যে এই যে স্কাই ক্র্যাপার্স, মানে এটা তো এখন সব শহরে, শহর বাড়ছে, এবং শহরকে আমরা দেখতে পাচ্ছি যে যখন শহর আর হরাইজন্টালি বাড়তে পারছে না, শহর ভার্টিক্যালি বাড়ছে, প্রচুর স্কাই ক্র্যাপার্স হচ্ছে, যেটা এই শহরেও তার আলাদা কিছু নয়। এবং আমরা বেশ কয়েক বছর আগে দেখেছিলাম যে এমন একটা কমপ্লেক্স, যে কমপ্লেক্সের যে হাইট হওয়ার কথা ছিল সেই হাইট অ্যালাউ করা হয় না, এবং সেটা একেবারেই অ্যাভিয়েশন সংক্রান্ত কারণে তার অনেকগুলো ফ্লোর কম করা হয় ইত্যাদি। কিন্তু সার্বিকভাবে এই যে ঘটনা যেটা দেখা গেল, যে একটা এয়ার ক্র্যাশ তো হয়েছে, জাস্ট যদি ভাবার চেষ্টা করি যে একটা ডক্টরস হস্টেল, তার মেস, সেখানে কয়েকজন লাঞ্চ করছেন, সেই সময় এসে হুড়মুড়িয়ে অন্য কিছু একটা প্লেন এসে তার উপর আছড়ে পড়লো, এবং সে মুহূর্তে বিস্ফোরণ ঘটলো, সেখানে অন্তত 24 জনের মৃত্যু হলো। এটা আপনি আহমেদাবাদ নিশ্চয়ই ফ্লাই করেছেন, তো এটা কি মনে হয় যে আহমেদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেটা কি অন্য শহরগুলোতেও সেই আশঙ্কা থাকে? হ্যাঁ, প্রত্যেকটা শহরেই থাকে সেরকম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে একটা এরোড্রোম এর আশেপাশে যে টেক অফ আর ল্যান্ডিং ফানেলটা থাকে, তার একটা ক্লিয়ারেন্স হয়। ওই ক্লিয়ারেন্সটা এয়ারপোর্ট অথরিটির থেকে পাওয়া যায়। আর
যেরকম ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের কলকাতায় যখন মেট্রো কাজটা চলছিল, ওখানে ক্রেন আনার আগে এয়ারপোর্ট অথরিটি থেকে পারমিশন নেওয়া হয়েছিল, কিছু টাইম বন্ধ রাখা হয়েছিল, যাতে কেন কি ওই ক্রেনটা অনেক উঁচু আর ওটা ফানেলের মধ্যে এনক্রোচ করছিল। এবার ফানেলটা কি এনশিওর করে? ফানেলটা এনশিওর করে যে যেই রকম ক্যাটাগরি অফ এয়ারক্রাফট ওই পার্টিকুলার এয়ারফিল্ডের জন্য ক্লিয়ার্ড, আহমেদাবাদ একটা বড় এয়ারফিল্ড, তো ওটা সিঙ্গেল ইঞ্জিন হয়ে যাওয়ার পর, মানে একটা ইঞ্জিন ফেল করে গেছে, আর একটা ইঞ্জিন দিয়ে সে ফুল মানে লোড নিয়ে যখন টেক অফ করছে, কি হাইট আর কি ট্র্যাজেক্টরি, কত তার অ্যাটেন করতে পারছে কি না, এবার সেই পার্টিকুলার ফানেলটা ওরা ক্লিয়ার রাখে, যেটা আমার মনে হচ্ছে আহমেদাবাদে ডেফিনেটলি আছে, না হলে এতদিনে এয়ারপোর্ট অথরিটি ওটা নিয়ে কমপ্লেন করতো। এটা ভীষণই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, যে মানে পাওয়ার একদমই ছিল না যে এয়ারক্রাফটটা সাস্টেইন করতে পারেনি। এটাই আমার আপনার কাছে প্রশ্ন, যে আপনি যেটা বলছিলেন যে মানে পাইলটের ক্ষেত্রে ইভেন হিউম্যান এরারের জন্য যে সময়টা দরকার, সেই সময় বা সেটাকে রেকটিফাই করার জন্য, বা হিউম্যান এরার না হলেও টেকনিক্যাল স্ন্যাগ হলেও সেটাকে কীভাবে হ্যান্ডেল করবেন, সেই জাজমেন্টটার জন্য যে টাইম প্রয়োজন, সেটাও আনফর্চুনেটলি পাইলটরা পাননি। তাহলে কি গ্রাউন্ডের ক্ষেত্রে হিউম্যান এরারের আশঙ্কা, যেহেতু আমরা বারবার বলছি যে ক্লিয়ারেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, ওই ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কোথাও কোনো ল্যাকুনা থেকে যেতে পারে? আমি আপনাকে পিছনের কিছু এক্সাম্পলস দিয়ে বলছি, থাকতেই পারে, কিন্তু এই ক্ষেত্রে হয়েছিল কিনা অ্যাগেন আমরা সেটা নেব না। একটা যেরকম উনি বললেন যে একটা মেজর অ্যাক্সিডেন্ট কখনো একটা কারণের জন্য হয় না। আমরা সবাই মোটামুটি আজকাল ম্যানেজমেন্টের একটু পড়াশোনা করি, সুইস চিজ মডেল আমরা সবাই জানি। তো চিজের যে হোলসগুলো, একটা জায়গায় ফেলিয়ার হলো, পরেরটা সেটা ট্র্যাপ করে নেয়, বা থার্ডটা ট্র্যাপ করে নেয়। এভিয়েশনে এরকম ট্র্যাপ করার জন্য অনেক জিনিস আছে, কিন্তু যখন ওই হোলসগুলো একদিন যেদিন ব্যাড ডে অ্যালাইন করে গেছে, সেদিনকে মেজর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। অ্যান্ড ইয়েস্টারডে ওয়াজ সেরকম একটা দিন যে আমাদের সব কটা হোলসগুলো অ্যালাইন করে গেছে। আমি আপনাকে কিছু পুরনো ঘটনা বলবো। একটা এয়ারক্রাফটের এমনও হয়েছিল যে এটা অনেক বছর পুরনো ঘটনা। আমি অ্যাকচুয়ালি এয়ার ইন্ডিয়াতে যখন ছিলাম, আমাদের একটা সাবজেক্ট হয় ককপিট ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট, ওটা নিয়ে আমি চর্চা করতাম, ওখানে ওটা নিয়ে আমি ফ্যাসিলিটেটরও ছিলাম। তো এগুলো আমরা ডিসকাস করতাম, এটা পাইলটদের একটা পার্ট অফ দের রেগুলার রিফ্রেশার, যে এরকম কিছু কেসেস ডিসকাস করতে হবে, কিছু জিনিস ডিসকাস করতে হবে। তো একটা এখানে যেটা হয়েছিল যে দুটো পাইলট নিজেদের মধ্যে কথা বলতে বলতে, যেখানে যে সময় এসওপি করার কথা করেনি, ওরা ফ্ল্যাপস নিতে ভুলে গেছে। ইট লুক ভেরি সিমিলার, ওরা টেক অফ করেছে, ওরা বুঝতে পারেনি কি হচ্ছে, আর সেম এয়ারক্রাফটটা পুরো এরকম করে নিচে নেমে ক্র্যাশ করে গেছে। ওরা ভাবলো এয়ারক্রাফটটা স্টল করে গেছে, স্টল রিকভারি যে প্রসিজার সেটা চেষ্টা করেছে অ্যাপ্লাই করে, কিন্তু ইট ডিড নট ওয়ার্ক। ইনভেস্টিগেশন যখন হয়েছে, অনেকক্ষণ দেখতে দেখতে ওরা পরে কেন কি যে সিভিআর বলছে বারবার করে যে ফ্ল্যাপস ওরা নিয়েছে, কিন্তু যখন মেকানিক্যাল পার্টস পরে ওরা দেখলো যে কথা বলছে যে ফ্ল্যাপস নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ফ্ল্যাপসটা নেওয়া হয়নি। তো এই আর সেদিনকে ব্যাড ডে ছিল, যে তার যখন টেক অফ করতে যায় একটা সার্টেন চেক আছে যে প্রত্যেকটা কাজ হয়েছে কিনা, ওটা যদি একটা কাজ মিস আউট করে যায়, একটা অডিও ওয়ার্নিং আসে। আনফর্চুনেটলি ওই দিনকে ওই অডিও ওয়ার্নিংটার একটা স্ন্যাগ ছিল, যে স্ন্যাগটা যেই ফেলিয়ারটা লগে লেখা ছিল না, আর আগের দিন ইঞ্জিনিয়ার সেটা চেক করে রেকটিফাই করতেও ভুলে গেছিল। তো সেদিনকে আপনি দেখলেন কতগুলো হোলস একসাথে অ্যালাইন, এরকমই অনেকগুলো হয়তো কারণ সেগুলো কোথাও অ্যালাইন হয়ে গেছিল, এবং যে কারণে এই দুর্ঘটনা, যা হয়তো ভবিষ্যতে যার আসল কারণ সেটা সামনে আসবে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।